ভয়াবহ বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নষ্ট ধানের চারা, সবজির ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। ত্রাণ বিতরণের প্রভাব, চালের বাজারে কেজিতে বেড়েছে ৩ টাকা। আইন করে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের সুরক্ষা, দরপত্র ছাড়াই ১.৫ দশকে পছন্দের ব্যক্তিরা পায় বিদ্যুৎ কেন্দ্র সহ সব কাজ। দায়মুক্তির বিধান বাতিলে আদালতে যাবে ক্যাব। দায়িত্ব নেওয়ার ২২ দিনের মাথায় পদ্মা সেতু প্রকল্পের ১৮০০ কোটি টাকা সাশ্রয় অন্তর্বর্তী সরকারের। বেশি কমেছে মূল সেতুতে, সংকোচন নীতি মানলে আরও কমতো বলছেন উপদেষ্টা। পোশাক শ্রমিকদের বেতন ভাতা দিতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। গভর্নরের কাছে চিঠি, সংকটে ঘুরে দাঁড়াতে ৫ ধরনের সহযোগিতা দাবি। এবং বাংলাদেশি পর্যটক কমায় বিপাকে কলকাতা নিউ মার্কেট ব্যবসায়ীরা। ফাঁকা পড়ে আছে শপিং মল, খাবারের দোকান। ভিসা কার্যক্রম সীমিত থাকার প্রভাব বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছে দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে প্লাবিত এলাকার ক্ষয়ক্ষতির চিহ্ন। গ্রামের সবজির ক্ষেত, ধানের বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয় বিপাকে বর্ণাঢ্যরা। ক্ষতি হয়েছে শহরের ভোগ্যপণ্যের দোকানগুলোরও। আগামী দিনে এর প্রভাব পড়বে বাজারে, এমনটাই শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ফেনী সদরের তাকিয়া রোডে আছেন রিপোর্টার আতিয়া সচল ও লক্ষ্মীপুর সদরে আছেন আতাউর কাউসার। সরাসরি শুরুতেই যাচ্ছি আতিয়ারের কাছে। আতিয়ার, এই স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর যে কৃষি, মৎস্য বা অন্যান্য ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে সেটি তো গতকালকে আংশিক যে ফলাফল প্রকাশ করেছে তাতে ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। তারপরে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, আমরা রয়েছি ফেনী শহরের তাকিয়া রোডে। আপনারা জানেন যে ফেনীর তাকিয়া রোড এবং ইসলামপুর রোড এটি হচ্ছে বাংলাদেশের খাতুনগঞ্জ বা ফেনীর জন্য খাতুনগঞ্জ খ্যাত। এইখানে যত ভোগ্যপণ্য রয়েছে পাইকারি বাজার, পাইকারিভাবে যত আটা, ময়দা, তেল, চিনি, চাল, ডাল এই জাতীয় যত কিছু ভোগ হয়ে তারা শত শত নয় হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িকদের ক্ষতির মুখে পড়েছে। এবং এখানকার ব্যবসায়ীরা যেটা বলছে, এখন যদি তাদের যে ব্যাংক ঋণ রয়েছে, তাদের যে বাকি বকেয়া রয়েছে, এগুলো নিয়ে তারা এখন দিশেহারা। তারা বলছে সরকারিভাবে যদি সহায়তা করা না হয়, এইসব ব্যবসায়ীদের পাশে যদি সরকার বা সংশ্লিষ্টভাবে যারা রয়েছেন তারা যদি না দাঁড়ায়, তাহলে হয়তো এখান থেকে অনেক ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানো কষ্ট হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন যে তারা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে, তারা যদি কীভাবে শুরু করবে তা তারা বুঝে উঠতে পারছে না। সব মিলে কিন্তু দেখছেন যে বিভিন্ন মালামাল, বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যে নষ্ট হয়ে এখন দিশেহারা রয়েছে। ফেনীর যে যতগুলো আরও বিভিন্ন উৎপাদনমুখী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন মিল কারখানা, যেরকম মোহাম্মদিয়া ফ্লাওয়ার মিল, বসর ফ্লাওয়ার মিল এবং বিলাস সাহার যে ডাল মিল, আলামিল চিরামুড়ি যে মিল আছে এবং কর্ণফুলী মিল রয়েছে, এখানে সম্রাট ফ্লাওয়ার মিল রয়েছে, এরকম উৎপাদনমুখী যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানেরও শত শত টন, হাজার হাজার টন গম নষ্ট হয়ে গিয়েছে ভিজে। এবং তারা যেটা বলছেন যে এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে এবং ব্যবসায়িকদের তাদের যে বিভিন্ন ঋণ রয়েছে ব্যাংকের, সেই ঋণ পরিশোধ করতে হলে তাদেরকে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে হয়তো তারা এভাবে এসে ঘুরে দাঁড়াতে পারবে না। এবং শুধু এরকমই নয়, ফেনী জেলার কোনো ব্যবসায়ী নেই, খুব এমন কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে তারা এই বন্যার ক্ষতির মুখে পড়েনি। তাই তারা দাবি জানাচ্ছেন এই সকল ব্যবসায়ীদের যদি না বাঁচে, তাহলে হয়তো ফেনীতে একটা অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। এবং তাদের এই অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য সরকার যেন তাদের দিকটি বিবেচনা করে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আমরা লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আতাউল কাউসার। এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। এটি শহরের একটি খুব কাছাকাছি একটি জায়গা। এই জায়গাটিতেই এখন যে পরিমাণ পানি আছে সেটি কিন্তু কমেছে। আরও 10 থেকে 12 দিন আগে যখন পানি বাড়া শুরু হয়েছিল তখন আরও 1 হাত পর্যন্ত পানি উঠেছিল, এমনটি জানিয়েছেন এলাকার মানুষ। এবং যার প্রেক্ষিতে এর আশপাশে যত রকমের পুকুর আছে, কিছু ফসলি জমি আছে, সব কিছুই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমি একটু জানিয়ে রাখি, লক্ষ্মীপুরে প্রায় ৩৫,০০০-এর বেশি লক্ষ্মীপুর জেলায় পুকুর আছে এবং প্রচুর মাছ এখানে চাষ করা হয়। প্রায় ৭০ থেকে ৭৫ কোটি টাকার মাছ ইতিমধ্যে এই সকল পানিতে ভেসে গেছে, এমনটি জানিয়েছেন বিভিন্ন সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন এমনটি। তো এখানে যারা মাছ চাষ করেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও জানিয়েছেন এক একজন জানিয়েছেন যে তাদের কারো ২০ লাখ টাকার মাছ পালিয়েছে, কারো
3 লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এভাবে নানা ধরনের ক্ষয়ক্ষতির কথা মানুষ বলছেনই, এবং আশপাশে যে সকল ফসলি জমি আছে সেগুলো পানির নিচে তলিয়েছে, কাজেই সেখানেও ফসলের একটি ব্যাপক ক্ষতি হয়েছে। তো এই বন্যায় মানুষ চারদিকে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন, সেটি যেমন এক ধরনের দুর্ভোগ, তার সাথে আর্থিক ক্ষতি যেটি যুক্ত হয়েছে সেটি কিন্তু অনেক বড়। কারণ অনেকেই ভাবছেন যে হয়তো বন্যার পানি নেমে যাবে, কিন্তু তাদের জীবন জীবিকার যে অন্যতম একটি উপায় ছিল, কেউ মাছ চাষ করতেন, কেউ ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন, সেটি কিন্তু প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে। কাজেই তারা এখন তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত, এবং একই সাথে তারা এও বলছেন যে একটি সময় বন্যা হয়তো এই বন্যা থেমে যাবে, এই বন্যার পানি নেমে যাবে, তারা কাজকর্ম শুরু করবেন, কিন্তু এই ধরনের বন্যা আরও যদি মানে আগামী বছর যদি আবার আসে বা তারপরেও যদি আসে, কাজে সেই বন্যার পানিগুলো জমতে দেয়া যাবে না। পানি প্রবাহের পথ এখন থেকেই খুব সচেতনভাবে পরিষ্কার রাখতে হবে, যাতে এ ধরনের কোনো পরবর্তীতে পরিস্থিতি তৈরি হলে তা খুব বেশি দুর্ভোগে না ফেলে এলাকাবাসীকে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। বন্যা পরিস্থিতির কারণে বাজারের প্রভাব পড়া শুরু করেছে, সেই খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে, তার আগে যুক্ত ছিলাম ফেনীতে। এদিকে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁদপুরের কৃষক ও মাছের খামারিরা। সেচ প্রকল্পের বন্যামুক্ত বাঁধের ভেতর 200 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মৎস্য ও কৃষি বিভাগে। ফারুক আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন নাইমুল ইসলাম নীরব। কোথাও গলা পানি, আবার কোথাও হাঁটু পানি, এমন জলাবদ্ধতায় ডুবে আছে রোপা আমনের ক্ষেত। শুকনো জমিতে শশা ক্ষেত করেছিলেন কৃষক মনসুর খান, উৎপাদনও হয়েছিল বেশ, কিন্তু যখন লাভের মুখ দেখা শুরু করলেন, শুরু হলো টানা ভারী বর্ষণ। জলাবদ্ধতার শিকার হয় তার 50 শতক জমির শশা ক্ষেত, নষ্ট হয়ে যায় 3 লাখ টাকার পুঁজি। চাঁদপুর সেচ প্রকল্পের সাবদি গ্রামের এই কৃষকের মতো আরো অনেকের একই পরিণতি। ভাই পানিতে আমার এই ফসল যা আছে সব কিছু ক্ষতি হয়ে গেছে গিয়া, ওই যে শসা মশা যা আছে কোনো কিছু উড়াইতে নেই, সব পচে গেছে গিয়া। মাছগুলো লাগাইছিলাম, মিষ্টি গালে সব ধ্বংস হয়ে গেছে। একটা বীজের কাঠিও নাই, আমরা যে পরবর্তীতে কোনো জমিতে একটা বীজ রোপণ করব তার সুযোগ নাই। খাল, বিল আর পুকুরের পানি একাকার হয়ে মাছের খামারেরও লোকসান। সপ্তাহের বৃষ্টিতে আশাহত হলেও পানি কমতে শুরু করায় আবারও ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছের খামারিরা। ধান ছয় এখনো চারা লাগাইতে পারে না, আমাদের জালই তো নষ্ট হয়ে গেছে, ধান লাগামো কই থেকে? যদি আমাদেরকে প্রণোদনা না দেয় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। সহযোগিতা সরকার যদি করে তাহলে আমরা আবার পুরোনো আর কি আমরা এই মাছ চাষ এবং যে কোনো কৃষিক্ষেত বলে আমরা একটু আগে যেতে পারবো সামনে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত খামারি এবং কৃষকদের তালিকা করেছে মৎস্য ও কৃষি বিভাগ। বেশি ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় আনার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। প্রায় 150 কোটি টাকার মতো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ক্ষতি থেকে কিভাবে তারা উত্তরণ পায় এই কারণে আমাদের অধিদপ্তরের তালিকা পাঠানো হয়েছে। এই ক্ষতিটা পুষিয়ে আনার জন্য আমরা কৃষকদের সাথে কাজ করছি, এবং যাতে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমরা কিন্তু আগাম বীজ সরবরাহ করছি। সরকারি তথ্য মতে চাঁদপুরে এবারে জলাবদ্ধতায় শুধু কৃষক ও মৎস্য খামারিদের আর্থিক ক্ষতি হয়েছে 230 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সেচ প্রকল্পের ক্ষয়ক্ষতির আরো খবর জানাতে চাঁদপুরের শহরাস্তির আয়নাতলিতে আছেন রিপোর্টার ফারুক আহমদ, সরাসরি যাচ্ছে তার কাছে। ফারুক, টানা ভারী বর্ষণের ফলে চাঁদপুর সেচ প্রকল্পে শুধু যে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসলি জমি, মাছের ঘের, শুধু তাই নয়, আমি এই মুহূর্তে যেখানে আছি এটি হলো চাঁদপুরের একেবারে পূর্বাঞ্চল শাহরাস্তি উপজেলায়। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি কুমিল্লার মনোহরগঞ্জ, এবং আমার এই যে পাশে যেটি আছে সেটি হলো এক পাশে নোয়াখালীর চাটখিল। এই যে এখানে বিস্তীর্ণ ফসলি জমি, যেখানে এখন শুধু অথই পানি আর পানি, আর সেই পানির কারণে কিন্তু এই ফসলি জমিতে যে রোপা আমনের চারা ছিল তা ডুবে গেছে। আর আমার এই পাশটা যদি আমি দেখাতে চাই, সেখানে মাছের ঘের, অর্থাৎ এখন যদি দেখাই যে খামারিরা আসলে সেই মাছ রক্ষার প্রাণান্তকর চেষ্টা করছেন, কারণ এই সড়কের এক পাশে ফসলের জমি, অন্যদিকে মাছের খামার, ছোট বড় এমন অসংখ্য মাছের খামার আছে এই চাঁদপুরে যে শাহরাস্তি উপজেলা আছে সেখানে। শুধু শাহরাস্তি না, চাঁদপুরে আরো অন্যান্য যে উপজেলাগুলোতে আছে যেখানে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছে, আসলে সেখানে মানুষের দুর্গতির কোনো কমতি নেই। আর কি তথ্য জানিয়ে দিতে চাই যে এই যে এখানে যে রোপা ফসলের যে ক্ষতি হয়েছে, আসলে সরকারি পক্ষ থেকে সেখানে কৃষকদের
প্রণোদনার কথা বলা হয়েছে, আসলে সেই প্রণোদনা সেটি বীজ, সার বা নগদ আর্থিক সহায়তা হতে পারে, তবে সেটি কিভাবে তালিকা হবে সে নিয়েও কিন্তু অনেক রকম প্রশ্ন উঠেছে। কারণ এখন যেই বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে যারা অতি দরিদ্র জেলে আছে, অতি দরিদ্র চাষি আছে, অতি দরিদ্র একবারে খামারি আছে, আসলে এদেরকে কিভাবে সহায়তা করবে সেটি কিন্তু খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে যারা সরকারি কর্মকর্তা আছেন, জনপ্রতিনিধিরা আছেন। তো আমরা যদি দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে এলাকার লোকজন জনপ্রতিনিধিদের দেখাচ্ছেন যে আসলে কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির বিষয়গুলো আসলে তারা তুলে ধরছেন এবং সেই ক্ষয়ক্ষতি এখান দেখে কিন্তু সরেজমিন দেখে তারা কিন্তু সরকারি যারা বিভাগ আছে, অর্থাৎ কৃষি বিভাগ আছে, মৎস্য বিভাগ আছে, উপজেলা প্রশাসন আছে, সেখানে তারা চিত্রটি তুলে ধরবেন এবং স্থানীয় মানুষের আবার কথা আছে, তারা চাচ্ছেন যে একেবারে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন সরকারি প্রণোদনায় আওতায় নিয়ে আসা হয় এবং এতে হয়তো তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের শাহরাস্তিতে জলাবদ্ধতা সবশেষ। সেচ প্রকল্পের ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রমে শুকনো খাবার ও কাপড় নেওয়া বন্ধের কথা জানিয়েছেন সমন্বয়করা, তবে চালু থাকবে অর্থ সংগ্রহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে টিএসসি থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার শাতিলা শারমিন। শাতিলা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যে ত্রাণ বিতরণ কার্যক্রম অর্থাৎ ত্রাণ সংগ্রহ থেকে শুরু করে তা একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে কার্যক্রমটি শুরু করেছিলেন 10 দিন আগে, সেই কার্যক্রমের অনেকটা ইতি টানছেন তারা। পুরোপুরি ইতি না টানলেও তারা বলছেন যে এখন আর তারা শুকনো খাবার বা কাপড় এগুলো তারা আর নিতে পারছে না, কারণ এগুলো বন্যার্তদের জন্য এখন খুব বেশি প্রয়োজন নেই। পানি আস্তে আস্তে করে নেমে যেতে শুরু করেছে যেসব এলাকায়, সেই সব এলাকায় যারা তাদের ঘর বাড়ি হারিয়েছেন, তাদের বসত ভিটা এবং সবকিছু পানিতে তলিয়ে গেছে, যারা কৃষি কাজের জমিটুকু পর্যন্ত পানিতে ডুবে গেছে, তাদের জন্য এখন সবচেয়ে বেশি দরকার রান্না করা খাবার, অর্থাৎ শুকনা খাবার বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা একটি ব্রিফিং করেছিলেন 10:30 নাগাদ। সেই ব্রিফিংয়ে শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা এখন শুধুমাত্র রান্না কার্যক্রম চালিয়ে যাবেন বিভিন্ন এলাকায়। আমরা জানি খুলনা থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে রান্না কার্যক্রম চলমান রয়েছে, সেই কার্যক্রমটি তারা চলমান রাখতে চাচ্ছেন এবং অন্যান্য এলাকাও জোরদার করতে চাচ্ছেন। আরেকটি বিষয় তারা বলেছেন সেটি হচ্ছে যে এই সব কার্যক্রমের জন্য তাদের যেসব সামগ্রী প্রয়োজন শুধুমাত্র সেই সব সামগ্রী তারা এখন সংগ্রহ করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় যে খুলে যাওয়ার কারণে টিএসসি এলাকাটিও তারা আসলে পরিষ্কার করে দিতে চাচ্ছেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এই ত্রাণ উঠানোর কার্যক্রম যেমন চলছে, সেই কার্যক্রমটিও আসলে তারা অনেকটাই গুটিয়ে নিয়ে আসতে চাচ্ছেন। তারা এখন চালু রাখতে চাচ্ছেন শুধুমাত্র টাকা তোলার কার্যক্রমটি এবং তারা বলছেন যে বন্যার্তদের যে ঘর বাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পুনর্নির্মাণের জন্য তাদের যে অর্থ সাহায্য প্রয়োজন সেই অর্থ সাহায্যগুলো তারা চাইছেন এবং সেটি আসলে ব্যাংক থেকে শুরু করে নগদ বিকাশ যেখানে আসলে যেটি দিতে পারছেন সেটি দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া তারা আহ্বান জানিয়েছেন শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিন এবং বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলোর প্রতি তারা আহ্বান জানিয়েছেন। মোটামুটি এই ছিল টিএসসির এলাকা থেকে সকালবেলার যে ত্রাণ বিতরণ কার্যক্রম তার সর্বশেষ। 10 দিনের মতো চলছে টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ত্রাণ সহায়তার কারণে বাজারে বেড়েছে মোটা চালের চাহিদা, আর এই সুযোগে দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সাইফুল, বন্যায় বানভাসী মানুষদের দুঃখ কষ্টর পরিস্থিতি কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি, তবে যখন তারা তাদের ঘরে ফিরতে শুরু করেছে বেশ কয়েকটি জেলার মানুষ বা বেশ কয়েকটি অঞ্চলের মানুষ, তখন কিন্তু তাদের প্রয়োজন চাল, ডাল, তেল এই সমস্ত প্রয়োজন। তবে যেটি আমরা বেশি চাহিদার প্রয়োজন সেটি কিন্তু চাল। আমরা দেখেছি যে মোটা চাল, যেটি কিন্তু একবারে কম দামের চাল যেটি বলা যায়, যেটি হচ্ছে একবারে মোটা, অনেকেই অনেক সময় খায় না, কিন্তু এই ত্রাণ সাহায্য দেওয়ার জন্য কিন্তু এই মোটা চালটার যখন গ্রহণযোগ্যতা বা চাহিদা বেড়েছে তখন কিন্তু
এই সুযোগটা কাজে লাগাচ্ছে কোনো ব্যবসায়ী, সিন্ডিকেট বা আমরা এক কথা যেটি বলতে পারে যে অসাধু চক্র। কেননা হচ্ছে যে বানভাসী মানুষদের জন্য যখন 1 কেজি মোটা চাল প্রয়োজন, এই চালের দাম ছিল গত 1 মাস যদি বা 2 মাস আগেরও হিসাব করে আমরা প্রায় 42 থেকে 44 টাকা, যেটি 1 মাস আগে ছিল 46 টাকা, সেটিরও কেজি কিন্তু এখন গুনতে হচ্ছে 50 থেকে 51 টাকা পর্যন্ত। আসলে এটা কতটুকু যৌক্তিক যে দুঃখ কষ্ট মানুষের লাঘবের জন্য এই পরিস্থিতিতে এসে 1 কেজি চাল যে মানুষটার ঘর চলে গেছে, যে মানুষটার ঘর নেই, বন্যার কারণে সব শেষ হয়ে গেছে, তার 1 কেজি চাল ত্রাণের জন্য যখন তাদের প্রয়োজন, তখন কিন্তু এই চালের বাজারে অস্থিরতার কারণটা কি সেটা কিন্তু আসলে খতিয়ে দেখা হচ্ছে। কেননা বানভাসী মানুষদের প্রয়োজনে যে 1 কেজি চাল খাবে বা ভাত রান্না করে খাবে সেটিরও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। তার মানে কি এটা কি জিম্মি করে রাখছে তাদেরকে? আর অন্য দিক থেকে আরও বলা যায় শুধুমাত্র যে মোটা চালের দাম বাড়িয়েছেন তা কিন্তু না, দাম কিন্তু বাড়ানো হয়েছে প্রায় অন্যান্য চালেরও, পাইজাম, বিয়ার 28 থেকে শুরু করে মিনিকেট এবং নাজির চালের দামও। তবে আমরা যে চালের বাজার ছেড়ে অন্যদিকে একটু যাই, সেটি কিন্তু পরিস্থিতি কিন্তু আবার বেড়ে যাচ্ছে বলা যায়। মুরগির বাজারে কিন্তু দামের অস্বস্তি পাচ্ছে, কেজিতে প্রায় 1 সপ্তাহের ব্যবধানে 10 টাকা ব্যাগ 70 ঠেকেছে। এর পাশাপাশি সবজির বাজারে আমরা দেখেছি কিন্তু সরবরাহ কমের অজুহাতে কিন্তু সেটিরও দাম বাড়ছে। আসলে সব কিছু বলা যায় যে এই যে রাজধানীর কারণ বাজার ঘুরে দেখলাম কিন্তু আসলে দিন দিন মানুষের কিন্তু অস্বস্তির জায়গাটা যে বাজার কেন্দ্রিক সেটি কিন্তু বাড়ছে। তবে এটি নিয়ন্ত্রণে কিন্তু সরকারের সমন্বিত পদক্ষেপের প্রয়োজন, এমনটাই কিন্তু ক্রেতারা মনে করছেন। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারণ বাজারের সর্বশেষ পরিস্থিতি। বাজার পরিস্থিতি সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। গত 1.5 দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে সব লুটপাটের সুরক্ষা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, যার মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজ ও ক্রয়াদেশ দেওয়া হয়। দায়মুক্তির এই আইন বাতিলে এবার উচ্চ আদালতে যাচ্ছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বিদ্যুৎ জ্বালানি খাতে চরম সংকটের সুযোগে 2010 সালে জাতীয় সংসদে পাশ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। শুরুতে 2 বছরের জন্য করা হলেও পরে আইনটির মেয়াদ বাড়ানো হয় দফায় দফায়। প্রতিবারই তীব্র হয় বিশেষজ্ঞ মহল থেকে প্রতিবাদের সুর, কিন্তু সেসবে সায় না দিয়ে সবশেষ 2021 সালে 4র্থ দফায় আনা হয় আইনটির সংশোধনী। বিশেষ বিধানের মেয়াদ বাড়ানো হয় 2026 সাল পর্যন্ত। দায়মুক্তি আইন হিসেবে পরিচিত পাওয়া এই বিশেষ বিধান নিয়ে প্রশ্ন উঠছে নানা কারণেই। আইনটিকে ঢাল করে গত 1.5 দশকে নিজেদের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছে মতো কাজ দেওয়া হয় কোনো রকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই। স্বচ্ছতাকে পাশ কাটানো এই প্রক্রিয়ায় নির্মাণ করা হয় শতাধিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিদ্যুৎ জ্বালানি খাতের ছোট বড় প্রায় সব অবকাঠামো। সবচেয়ে বিতর্কিত এ আইনের 9 ও 10 নম্বর ধারা। এ দুটি ধারার মাধ্যমে অনুমোদন কিংবা ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি হলেও তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হয়, যা বিদ্যুৎ জ্বালানি খাতকে আরও অস্বচ্ছ, স্বেচ্ছাচারী, লুণ্ঠনমূলক ও জবাবদিহিতাহীন খাতে পরিণত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতাহীন, লুণ্ঠনমূলক, অসাধু ব্যবসায়ী, বিনিয়োগকারীদেরকে প্রোটেকশন দিয়েছে এই আইনের আওতায়। সেটাতে তারা যত খুশি তত ব্যয় করে, তারা ব্যয় দেখিয়ে তারা তাদের মুনাফা বাড়াইছে। এইগুলো তারা করে এইভাবে লুণ্ঠনের অবাধ ক্ষেত্রে পরিণত করেছে জ্বালানি খাত। আইন করে যদি বেআইনি কাজ করা যায়, তাহলে যে আইন করে বেআইনি কাজ করা হলো সেই আইন করাটাও বেআইনি। অপরাধকৃত কার্যক্রমের দায়ে অপরাধীদের জ্বালানি অপরাধী গণ্য করে বিচারের আওতায় আনতে হবে। নির্বিচারে তারা পাওয়ার প্ল্যান্ট করতে পেরেছে। হ্যাঁ, এই আইনটা না থাকলে অত সহজে করতে পারতো না। নিজস্ব লোককে পাওয়ার প্ল্যান্টগুলো করার সুবিধা দিয়েছে। আর যেহেতু তাদের কাছে আইন ছিল, তারা একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট করে গেছে, তাদেরকে বাধা দেওয়ার কোনো লোক ছিল না। সরকারের পালাবদলে এখন আইনটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে যেতে চায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সংগঠনটির আশা আদালতে এ বিষয়ে প্রতিকার মিলবে। এটা বাতিল করার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন আদালতে যাবে। এরকম একটা গণবিরোধী আইন সরকার নিজেই তার প্রয়োগ স্থগিত করে দিয়েছে, তার কনসিকুয়েন্স স্বীকার করছে। সেই আইন তো আর থাকতে পারে না। শাসন বিভাগ থেকে তো এই আইনের পক্ষে কোনো অজুহাতেই দাঁড়াতে আসবে না। সুতরাং এই আইন বাতিল অবশ্যম্ভাবী এবং অবধারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার এরই মধ্যে স্থগিত করেছে আইনটির কার্যকারিতা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেয়ার 22 দিনের মাথায় পদ্মা সেতু প্রকল্প থেকে 1835 কোটি টাকা কমালো অন্তর্বর্তী সরকার। এতে চূড়ান্ত ব্যয় দাঁড়াচ্ছে 30,770 কোটি 14 লাখ টাকা। তবে সংকোচন নীতি মেনে চললে খরচ আরও কম হতো বলে মন্তব্য করেছেন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরেছিল ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকা। তবে ব্যয় সংকোচন নীতি প্রয়োগ করে খরচ কমিয়ে আনলো অন্তর্বর্তী সরকার। ১,৮২৫ কোটি টাকা সাশ্রয় করে প্রকল্পের নতুন ব্যয় ধরা হলো ৩০,৭৭০ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ায় ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০ কোটি এবং ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য খাতে ১০০ কোটি টাকা করে ব্যয় কমানো হয়েছে। শুক্রবার পদ্মা সেতু পরিদর্শন শেষে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি জানান, বিগত সরকার সঠিক নীতিতে থাকলে পদ্মা সেতুর প্রকল্পের ব্যয় আরও কম হতো। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি ১৪ লক্ষ টাকা। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আরও জানান, কোন সিন্ডিকেট এখন থেকে আর পৃষ্ঠপোষকতা পাবে না। যারা সৎভাবে ব্যবসা করতে চান তাদের উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। ওমর ফারুক, সময় সংবাদ। পোশাক খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে অন্তর্বর্তী সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া চিঠিতে ঋণ ছাড়াও সংকট উত্তরণে আরও 4 ধরনের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত 2 বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা। বিজিএমইএ নেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে। এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে। তৈরি পোশাক খাতের ধারাবাহিক চ্যালেঞ্জগুলো এমন এক জায়গায় চলে গেছে, বেশ কিছু প্রতিষ্ঠান আসলে চালানোটাই কঠিন হবে। তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই। আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত। সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা। তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমইএর। দেশে যদি অস্থিরতা থাকে, বায়ারদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইনকোয়ারিগুলো কম আসছে। তবে আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তির কারণে এই ইমেজ সংকট আমরা কাটিয়ে উঠব। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 5 ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদের ঋণ, ইডিএফ ফান্ড থেকে ঋণ সুবিধা এবং কিস্তির সংখ্যা 3 থেকে বাড়িয়ে 6টি করার আবেদন জানানো হয়েছে। স্যালারিটা যাতে আমাদের একটা লোন, সফট লোন আকারে দেয়, যেটা আমরা 12 মাসে আমরা কিস্তি আকারে শোধ করব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলামী ব্যাংকে, ওটা যাতে চালু করা হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা ইডিএফ এ এলসি করি এবং ইডিএফ এর এলসি ফ্যাসিলিটিটা যাতে ঠিক রাখা হয়। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে রয়েছে 464টি গার্মেন্টস। সারা দেশে গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এই পোশাক খাতকেই পড়তে হয়েছে নানামুখী জটিলতায়। চলতি বছরের 8 মাসে অন্তত 2 মাস উৎপাদন বন্ধ ছিল গার্মেন্টস কারখানায়। আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে কাল। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলাপল্লীতে। নিষেধাজ্ঞার সুফল পাবেন মৎস্যজীবী বলছেন কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নৌকা ও জাল মেরামতের কর্মব্যস্ততা জেলেদের। আর মাত্র একদিন পরেই ফের মাছ ধরার উৎসবে মাতবেন তারা, তাই তো এমন প্রস্তুতি।
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় 4 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার 31 আগস্ট মধ্যরাতে। রোববার সকাল থেকে মাছ শিকারে আবারও হ্রদে যাবেন মৎস্যজীবীরা। গর্জন নিয়ে ব্যবসা বাণিজ্য লামাইলে মনে করি আশা করি ভালো পরিস্থিতি ভালো হবে, মাছ টাছ ভালো হবে। বুট নৌকো সবগুলো লেটে করে অনেক টাকা খরচা হয়েছে। আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি মাছ মারার। কষ্ট করে 4 মাস চলছি, এখন কল্লাই দিলে আর কি মানে একটু কষ্টটা একটু ইয়ে হবে আর কি, কমবে আর কি। জালগুলো ওগুলো ছিল মেরামত রেডি করছি, এখন বাদ বাকি তো উপরালা। পানিও ভালো বাড়ছে, যে আমরা আশা করতেছি যে এবার আমরা ভালো মাছ মারবো। নৌকা ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা। এতে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরবে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে। এমন আশা নিয়ে মাছ অবতরণ এবং পরিবহন সংশ্লিষ্টরাও নিয়েছেন প্রস্তুতি। ট্রান্সপোর্ট যেগুলো মাছ পরিবহন করার জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো প্রস্তুতি নিয়েছি। ব্যবসায়ীরা আশা করতেছি মাছ ভালো ধরা পড়বে এবং বাজারও ভালো পাবো। 2 দফা বন্ধ বাড়াই দেওয়া, মাছও একটু বড় হয়েছে, সাবিলা মাছ বা কেসকি মাছ বড় হয়েছে, পানিটা যাক এখন ফুল হয়েছে, আশা করা যায় ব্যবসা ভালো হবে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনার বেড়ে ওঠা নিশ্চিতে 25 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত মাছ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। এর সুফল পাবেন মৎস্যজীবীরা, আশা বিএফডিসি কর্তৃপক্ষের। লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 26,000 জেলে। এছাড়া অবতরণ কেন্দ্র এবং মাছ পরিবহনে যুক্ত প্রায় 1,500 শ্রমিক। সময় সংবাদ, রাঙামাটি। সময়ের বাণিজ্য। জুম ধানের ফলন না হওয়ায় খাদ্য সংকটে বান্দরবানের দুর্গম এলাকার শতাধিক পরিবার ভাতের পরিবর্তে বাঁশকরল, জুমের আলু ও ফল খেয়ে দিন কাটছে তাদের। বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ম্রো সম্প্রদায়ের বসবাস। খাদ্যের জন্য জুমের ফসলই একমাত্র ভরসা তাদের। বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে জুমের ধান, আবার চলতি বছরেও ফলন হয়নি ভালো। এতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে ম্রোপাড়ায়। পায়ে হেঁটে বা নৌকায় করে ম্রোপাড়ায় যেতে সময় লাগে কমপক্ষে 2 থেকে 3 দিন। দুর্গম পথের কারণে শহর থেকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে বহন করে নিয়ে আসাটাও দুঃসাধ্য। ভাতের বদলে বাঁশকুড়ুল, জুমের আলু ও ফল ফলাদি খেয়ে কষ্টে দিনাতিপাত করছেন পাড়ার বাসিন্দারা। খুব অভাব সমস্যা আছে, বাঁশকুড়ুল সিদ্ধ করে খায়, কষ্ট করে এটা থাকে। 1 সপ্তাহ হয়ে গেছে বাঁশকুড়ুল খাইছি, এখন নতুন জুম মাঝে পাওয়া যায় না ধান, এই জন্য অনেক দুঃখী পড়ছি। বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না, এদের অনেকের কষ্ট, ওষুধ পায় না, এখানে হচ্ছে অসুস্থ বেশিরভাগ মানুষ। এদিকে খাদ্য সংকটের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গম এলাকায় চাল পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে, তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানকে যোগাযোগ করেছি এবং আমরা আজকে দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। স্থানীয় রেমাক্রি ইউনিয়নের ম্যানহাট ম্রোপাড়া, বুলু ম্রোপাড়া, টাংখোয়াই ম্রোপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় বসবাস করেন 64 পরিবারের শতাধিক বাসিন্দা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশে কমলো জ্বালানি তেলের দাম। লিটারে 6 টাকা কমিয়ে অকটেন 125 টাকা আর পেট্রোলের দাম 121 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা কমিয়ে 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা করা হয়েছে। আজ রাত থেকে কার্যকর করা হবে নতুন দর। সকালে খুলনা এক বৈঠক শেষে এই কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। বাংলাদেশ থেকে পর্যটক কমে যাওয়ায় কলকাতা নিউ মার্কেট এলাকার ব্যবসা অর্ধেকে নেমে গেছে। পর্যটক শূন্য হয়ে পড়ায় বিপাকে ব্যবসায়ীরা।
পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক পা রেখেছিলেন। এর আগের বছরগুলোর তুলনায় 48% হারে বেড়েছিল পদ্মা পাড়ের মানুষের ভারতে আসার আগ্রহ। এতে পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তবে চলতি বছরে প্রতিবেশী দুই দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত। তখন থেকেই কমতে শুরু করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এছাড়া বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। এতেই তলানিতে নেমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকা, যেখানে বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে, সেই বাণিজ্যে রীতিমতো ভাটা পড়েছে। খাবার দোকান, শপিং মল, রাস্তাঘাট কার্যত ফাঁকা। এখন তো বিক্রি বাটা কমে গেছে, যেহেতু কাস্টমার নেই, তো যাত্রী না এলে কোথা থেকে হবে? সম্ভবত তো এফেক্ট আসবেই। শুধু রেল কেন, এখানে হোটেল ব্যবসা, তারপর রেস্টুরেন্ট, যারা মানি চেঞ্জার আছে, প্রত্যেকেই এফেক্টেড। ব্যবসা করা তো কঠিন, মানে অনেক কঠিন হয়ে গেছে। বর্তমান চালানোর মতো পরিস্থিতি নেই, মানে গাড়ি চালানোর মতো পরিস্থিতি নেই, তবু আমরা চালাচ্ছি। যেহেতু পুরনো ব্যবসা, পুরনোভাবে আমরা প্রথম থেকে সার্ভিস দিয়ে আসছি। যে ভিসা দিচ্ছে না, নতুন করে ভিসা দিচ্ছে না, যারা নাকি আগে পাসপোর্ট জমা রয়েছে তাদেরটা শুধু দিচ্ছে। তবে বাংলাদেশ থেকে আসা পর্যটকরা বলছেন খুব প্রয়োজনে তাদের ভারতে আসতে হচ্ছে, আর সেটিও আগের করা ভিসায়। নতুন করে তারা কোনো ভিসা পাচ্ছেন না বলেও দাবি করেন। আশা করি যে সামনে সবকিছু আবার ঠিক হয়ে যাবে, এটাই আশা করি। এটাই দুই দেশের সবার মানুষের কাছে চাওয়া, আমরাও আসতে পারি, আপনারাও যেতে পারবেন। আমার আগেই ভিসা করা ছিল, মাস 4 আগে, মাস 5 আগে 6 মাসের ভিসা পেয়েছিলাম। তো ভিসা মেয়াদ প্রায় শেষের পথে ছিল, একটু বেড়াতে আসলাম। মাত্র কারণ হলো আমার চিকিৎসার জন্য, তাই অ্যাপোলোতে চিকিৎসা করিয়েছি। আর এটা ইতিমধ্যে অলরেডি ডক্টর দেখানো শেষ, টেস্ট রিপোর্ট দেখানো শেষ। বাংলাদেশে প্রতি 100 জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে আসতে চান 50 থেকে 55 জন পর্যটক। অল্প খরচে ভ্রমণ, কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ। ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। বাংলাদেশি পর্যটকের আশা বাড়লে এখানকার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে, আবার কোনো কারণে বাংলাদেশের পর্যটকদের আশা কমে গেলে সরাসরি তার নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতিতে। এবার চলমান বাস্তবতায় অনেকটাই কমে গিয়েছে বাংলাদেশি পর্যটকদের আসার সংখ্যা, আর তাই নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার একটি বিস্তীর্ণ অংশের অর্থনীতির ওপর। কলকাতার নিউ মার্কেটের মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।